আচ্ছা, বুঝতে পারছি। তাহলে লাস্ট ক্লাসে আমাদের বিভব নিয়ে সূত্র ছিল। বিভবের দু একটা ম্যাথও করছিলাম। আর হচ্ছে অ্যাপ্লাইটা আমরা শিখতেছি অ্যাকচুয়ালি। অ্যাপ্লাইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লাইটা হচ্ছে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা এই টাইপ। তাহলে আমরা এই টাইপ কিছু ম্যাথ দেখি, তাহলে আমাদের সলভ হয়ে যাবে প্রবলেমগুলো। তাহলে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা। আচ্ছা, আমাদের এক ঢিলে দুই পাখি মারতে হবে কিরকম। আমাদের আমরা দুইটা জিনিসই চাই। একটা হচ্ছে ই সেলের মানটা আমরা পজিটিভও চাই, আর পাত্র অ্যানোড হওয়া যাবে না। পাত্রটা আমরা কি চাই? ক্যাথোড চাই। যদি এরকম কনসেপ্ট হয়ে যায় যে পাত্র ক্যাথোড হিসেবে ব্যবহৃত হচ্ছে আর ই সেলের মানটা পজিটিভ আসতেছে, তাহলে কি রাখবে? পাত্রে দ্রবণ রাখা যাবে। বুঝাইতে পারছি? এইটাই হলো মূল হিসাব নিকাশ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানোড ক্যাথোডটা কিন্তু নির্ণয় করে নিতে হয়। বিভবের মান দেওয়া থাকে। যেমন একটা ম্যাথস দিয়ে এরকম, তামার পাত্রে, তামা মানে কি? কপার। তামার পাত্রে FeSO4 দ্রবণ রাখা যাবে কিনা। এই ক্ষেত্রে তোর হচ্ছে ভ্যালুগুলো দেওয়া আছে এরকম: কপার 2+ থেকে কপার, এর মান দেওয়া আছে 0.34 ভোল্ট। তারপর হচ্ছে Fe2+ থেকে Fe, এর মান দেওয়া আছে হচ্ছে -0.44 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি? সরাসরি কি আমরা এই সেল বের করে ফেলবো? আমাদের আগে অ্যানোড ক্যাথোড নির্ণয় করে নিতে হবে না? তাহলে এখান থেকে অ্যানোড ক্যাথোড নির্ণয় করার জন্য কি করতে হবে? দুইটা বিভবকে সেম বিভবে নিতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে লিখে নিলাম, কি কি দেওয়া আছে। কপার 2+ থেকে কপার, এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.34 ভোল্ট। Fe2+ থেকে Fe, যদি দুইটা ভিন্ন বিভবে থাকে তাহলে সেম বিভবে কনভার্ট করে নিবি। 0.44 ভোল্ট। আচ্ছা বলতো, দুইটা বিভব থেকে আমরা কি নির্ণয় করতে পারি কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? এই যে কপার থেকে কপার 2+, আর হচ্ছে Fe2+ থেকে Fe, এই দুইটার ভিতরের মান, বিভবের মান দেখে আমরা কি নির্ণয় করতে পারবো? তড়িৎ দ্বার নির্ণয় করতে পারবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, সেটা বল। কপার হচ্ছে ক্যাথোড। বাকিরা? হ্যাঁ, কপারের মান বেশি তাই কপারটা ক্যাথোড আর ফেরামটা হচ্ছে অ্যানোড। হ্যাঁ, এইখানে দুইটা আছে, বিজারণ বিভব দেওয়া আছে, যেহেতু বিজারণ বিভবের মধ্যে যার মান বেশি সেটা ক্যাথোড হবে। তাহলে উপরেরটা হচ্ছে আমাদের ক্যাথোড, আর নিচেরটা আমাদের কি হিসাবে ব্যবহার হবে? অ্যানোড। এরপর আমাদের লিখতে হবে সূত্র। ই সেল সমান সমান, আমি আর বাকিটুকু লিখলাম না, অ্যানোডে অক্সিডেশন আর ক্যাথোডে কি হবে? রিডাকশন হবে। অ্যানোডে যে অক্সিডেশন হবে, অ্যানোডে তো আমাদের রিডাকশন ঘটে আছে এখন এইখানে। এখানে আমাদের রিডাকশন ঘটে আছে না, তাহলে অক্সিডেশন যদি ঘটাইতে চাই তাহলে আমাদের মানটা শুধু কি করে দিতে হবে? বিপরীত করে দিতে হবে। তাহলে এখানে পজিটিভ হবে তখন মানটা। 0.44 লিখবো। আর ক্যাথোডে তো আমাদের রিডাকশন লাগে, ক্যাথোডে এখানে প্রশ্নে রিডাকশনের মানই দেওয়া আছে। তাহলে কত? 0.34। এখন ভ্যালু কত আসে? 40, 70, 78, 0.78 ভোল্ট। এবার বলতো উপরের নিয়মটা কি মানছে কিনা। ই সেলের মান পজিটিভ আসছে। পাত্রটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখতো, আমার কিসের পাত্র বলছে এখানে? তামার পাত্র। তার মানে এখানে তামা কোনটা ছিল? এই যে কপারের টুকু তামা ছিল। তাহলে পাত্রটা আমার কি হয়ে গেছে? ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে লিখবো, যেহেতু কোষটি স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত বানানো হচ্ছে, যেহেতু কোষটি স্বতঃস্ফূর্ত এবং তামার পাত্র কি হিসেবে ব্যবহৃত হয়? ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়।
তাই তামার পাত্রে FeSO4 দ্রবণ রাখা যাবে। বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এখন ঝটফট তাহলে নিচের আরেকটা কোশ্চেন দিব, এটার আনসার দিবি। 1 মোলার MnSO4 দ্রবণ টিনের পাত্রে জমা রাখা যাবে কিনা। সেইখানে Mn থেকে Mn2 প্লাস এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.18 ভোল্ট। Sn থেকে Sn2 প্লাস এর ভ্যালু দেওয়া আছে 0.137 ভোল্ট। অঙ্কটা কর দ্রুত। পজ করলাম আমি। তাহলে হচ্ছে আহ এইখানে আমাদের প্রথম কাজ কি? বিভবের মান একই রকম নিয়ে চেক করা কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আমি শর্টকাটই করি, হ্যাঁ, যেহেতু ম্যাক্সিমাম তোরা করে ফেলছিস। তাহলে এখানে দুইটা বিভবের মান কিসে দেওয়া আছে? জারণ বিভবেই দেওয়া আছে। তাহলে জারণ বিভব যার বেশি সেটা কি হিসাবে হবে? সেটা কি হবে? অ্যানোড। আর এটা কি থাকবে তখন? ক্যাথোড। এবার পাত্রটা কিসের বলে দিছে? টিনের পাত্র। তাহলে টিন কোনটা? এসএন। তাহলে এবার ক্যাথোড কি হয়ে গেল? পাত্র হয়ে গেল। এবার আমরা শুধুমাত্র ই সেল গণনা করব। ই সেল গণনা করব কিভাবে? অ্যানোডের অক্সিডেশন বিভব নিতে হবে। অ্যানোডে কি বিভব আছে প্রশ্নে? অ্যানোডে অক্সিডেশন আছে? অ্যানোডে কিন্তু অক্সিডেশনই আছে 1.18 প্লাস। ক্যাথোডে কি লাগবে? ক্যাথোডে রিডাকশন লাগবে। ক্যাথোডে কি দেওয়া আছে? ক্যাথোডে জারণ দেওয়া আছে। তাহলে আমরা উল্টায় দিব। উল্টায় দিলে 0.137 ভোল্ট হবে। তাহলে যোগ বিয়োগ করে কত আসে? 1 দশমিক কত যেন আসবে, 13 15, 1.15 টাইপ নাকি? কত আসে? 0.04 3 ভোল্ট। আচ্ছা, তাহলে আগের মতো লাইনটা লিখে দিব। যেহেতু কোষ্ঠী স্বতঃস্ফূর্ত, হুবহু এই যে আগের লাইনগুলো এখানে লিখে দিব। যেহেতু কোষ্ঠী স্বতঃস্ফূর্ত এবং পাত্র ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, তাই এই পাত্রে কি রাখা যাবে? দ্রবণ রাখা যাবে। আচ্ছা, এবার আমরা ম্যাথের একটু ভেরিয়েশন আনার চেষ্টা করব। ভেরিয়েশনটা কিরকম? ভেরিয়েশনটা হচ্ছে এরকম: আমাদের দুইটা দ্রবণ দেওয়া আছে আর পাত্র দেওয়া আছে একটা। দুইটা দ্রবণ ও একটি পাত্র। এই টাইপে আমরা ম্যাথ করব। দেখি কোশ্চেন লিখি। কোশ্চেনটা হচ্ছে 1 মোলার কিউপ্রিক সালফেট দ্রবণ এবং 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে কোনটি লোহার পাত্রে রাখা যাবে? তাহলে আমাদের বিভবের মান দেওয়া থাকতে হবে প্রশ্নে। প্রশ্নে বিভবের মানগুলো দেওয়া আছে। কপার 2 প্লাস থেকে কপার এর মান দেওয়া আছে 0.34 ভোল্ট। তারপরে থেকে Fe2 প্লাস 0.44 ভোল্ট। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস 0.76 ভোল্ট। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুইবার ম্যাথ করতে হবে। কারণ যেহেতু আমার টোটাল দ্রবণ আছে হলো দুইটা এবং পাত্র একটা, তাহলে আমাদের কম্পেয়ার করতে হবে একটা দ্রবণ একটা পাত্র, একটা দ্রবণ একটা পাত্র।
তাহলে আমি প্রথমে কম্পেয়ার করবো কোনটা কোনটা। ধর আমি লোহার পাত্র নিলাম আর কপার সালফেটের দ্রবণ নিলাম। তাহলে আমি প্রথমে আনসারের সময় এইভাবে লিখে নিব যে কপার সালফেট দ্রবণের ক্ষেত্রে, কিউপ্রিক সালফেট দ্রবণের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি ভ্যালু দেওয়া আছে আমাদের, যেহেতু কিউপ্রিক সালফেট তার মানে কপার 2+ থেকে কপার এই ভ্যালুটা দেওয়া আছে কত, 0.34 ভোল্ট। আর লোহা যেহেতু নিতে বলছি, লোহার পাত্র, তাহলে লোহার মানটা নিব Fe2+, এটার মান দেওয়া আছে 0.44 ভোল্ট। এবার তোরাই বলতো দুইটা কি একই রকম বিভাবে দেওয়া আছে? না। তাহলে আমাদের কাজ কি করতে হবে, একই রকম বিভাবে ধর আমি উল্টায় নিলাম। Fe, কপারকে আমি উল্টায় দিয়ে দিলাম, তাহলে কি আসতো, কপারকে উল্টায় দিলে কি আসতো, মাইনাস মান আসতো না? ধর হ্যাঁ। না উল্টায়ও তুই চেক করতে পারবি মনে মনে, জাস্ট কপারকে উল্টায় দিলে যদি মাইনাস মান আসতো, তাহলে Fe এর মানটাই কি পজিটিভ মান বেশি। আর যেহেতু জারণ মান নিয়ে কাজ করতেছি, তখন এটা কি হয়ে যেত, অ্যানোড। আর এটা তখন কি হয়ে যেত, ক্যাথোড। আর এটাই তো আমাদের পাত্র, লোহার পাত্র, তাই না? এবার আমাদের চেক করতে হবে ই সেলের মানটা কি আসলো। বুঝছিস এইখানে কাহিনীটা বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা ই সেলের মানটা বের করব। ই সেলের মানটা হবে অ্যানোডে অক্সিডেশন আর ক্যাথোডে হবে রিডাকশন। তাহলে অ্যানোডের অক্সিডেশন কত হবে, অ্যানোডের অক্সিডেশন তো আমার, অ্যানোড তো আমার Fe2+, Fe থেকে Fe2+ অক্সিডেশনই আছে। তাহলে আমি 0.44 বসাবো, যোগ ক্যাথোডে আমার রিডাকশন দরকার, এবং এখানে যেহেতু আমি এবার মানটা চেঞ্জ করি নাই, আগের মতো রেখেই আমি বিবেচনা করে ফেলছি। তাহলে আমাদের ক্যাথোডে কপার 2+ থেকে কপার এটাই রাখতে হবে। তাহলে 0.34 ভোল্ট, টোটালটা কত আসে, 0.78 ভোল্ট। আচ্ছা এখন বলতো, মানে পাত্র কি হয়ে গেছে, অ্যানোড হয়ে গেছে এবং কোষটাও স্বতঃস্ফূর্ত। তাহলে লিখবো যেহেতু পাত্র, মানে কি পাত্র, যেহেতু লোহার পাত্র অ্যানোড হিসেবে, আচ্ছা যেহেতু কোষটি স্বতঃস্ফূর্ত এইভাবে লিখবি তাহলে, যেহেতু কোষটি স্বতঃস্ফূর্ত এবং লোহার পাত্র অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কি হয়, কি লেখা যাবে, লোহার পাত্র অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, তাই লোহার পাত্রে দ্রবণ রাখা যাবে না। তাই লোহার পাত্রে কোন দ্রবণ রাখা যাবে না, কপার সালফেট। কপার সালফেট দ্রবণ রাখা যাবে না। ঠিক সেম ভাবে কি আরেকবার ম্যাথ কি করতে পারবি না, করা সম্ভব না আরেকবার ম্যাথ? আরেকবার ম্যাথের জন্য কি নিতে হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা দেওয়া আছে কত, 0.76 ভোল্ট। আর যেহেতু পাত্র হিসেবে আমি লোহা নিছি এবং লোহার বিভবের মান দেওয়া আছে Fe থেকে Fe2+, 0.44 ভোল্ট। আবারও কম্পেয়ার করে দেখতে হবে এখানে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা। তাহলে দুইটাই যেহেতু জারণ মান, জারণ মান বেশি হচ্ছে উপরেরটা, উপরেরটা বেশি মানে উপরেরটা অ্যানোড, নিচেরটা আমাদের ক্যাথোড। আচ্ছা পরীক্ষার হলে তোরা আবার এইভাবে অ্যানোড ক্যাথোড লিখিস না, হ্যাঁ? পরীক্ষার হলে আহ, বাংলায় লিখে দিস যে উপরের বিভবের মান অনুযায়ী অমুকটা অ্যানোড তমুকটা ক্যাথোড। আচ্ছা, তাহলে পাত্র কোনটা, এটা আমাদের পাত্র। আচ্ছা, অলরেডি পাত্র এখানে এবার ক্যাথোড হিসেবে বিবেচিত হচ্ছে। এবার দেখি ই সেলের মানটা কি আসে। তাহলে আমাদের ই সেল সমান সমান অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন। তাহলে অ্যানোডে আমাদের অক্সিডেশন ভ্যালুই দেওয়া আছে 0.76, ক্যাথোডে আমাদের রিডাকশন ভ্যালু দরকার বাট অক্সিডেশন আছে, তাহলে আমরা উল্টায় দিব, -0.44। কত আসে, 0.32। 0.32 ভোল্ট। আচ্ছা বলতো, এবার কি রাখা যাবে না? হ্যাঁ। তাহলে কি লিখবো, যেহেতু যেহেতু কোষটি কি হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত এবং
পাত্র কি হিসেবে ব্যবহৃত হয়? ক্যাথোড। ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয়। তাই লোহার পাত্রে এবার কি দ্রবণ রাখা যাবে? জিঙ্ক সালফেট দ্রবণ রাখা সম্ভব। বুঝতে পারছিস এই কনসেপ্ট গুলা? এভাবে ম্যাথ করতে পারবি না, সহজ কিন্তু ম্যাথ গুলা। হ্যাঁ, আমরা যেহেতু প্রসিডিউর জানিস, এই কাজগুলো করে ফেলবো। আচ্ছা, এবার যদি উল্টা কেস ঘটানো হইতো, আমরা এবার দুইটা দ্রবণ একটা পাত্র দিছি না, আমরা যদি এবার একটা একটা দ্রবণ দুইটা পাত্র দিই, দেখি এটা এখন তড়া করবি। হ্যাঁ, আমি এখন তখন তো ম্যাথটা দিতেছি। দুইবারই ম্যাথ করতে হবে। হ্যাঁ, দুইবারই ম্যাথ করতে হবে। আহ, না, দুইবার ম্যাথ করতে হবে। আচ্ছা দেখি, দাঁড়া দেখি, দুইবার ম্যাথ করতে হবে, নাও হইতে পারে। এটা তো কম্পেয়ার করতে হয়েছে, দেখে করতে হয়েছে। দুটি পাত্র, একটি দ্রবণ। কারণ পাত্র যে একবারই বিবেচিত হবে, এর জন্য দরকার নাই। যেমন কোশ্চেন করা হয়েছে এরকম, যে লঘু H2SO4 দ্রবণকে জ্যাডেন ও কপার ধাতুর কোন পাত্রে রাখা যাবে? জ্যাডেন থেকে Zn2+, এটার ভ্যালু দেওয়া আছে কত? 0.76 ভোল্ট। আর কপার থেকে Copper 2+, এই ভ্যালু দেওয়া আছে 0.34 ভোল্ট। আচ্ছা, ম্যাথটা কর। হুম। হচ্ছে জিঙ্কে ধরছি, অন্য করছি। আমি তো আরো সার্ফিউরে গেছি, যে জার্মান দিয়ে করা শুরু করে দিছি। তাহলে জিঙ্ক থেকে Zn2+, এর মান দেওয়া আছে কত? -0.76 ভোল্ট। কপার থেকে Copper 2+, এর মান দেওয়া আছে 0.34 ভোল্ট। তোর যে অঙ্কই থাকুক না কেন, বিভবের রিলেটেড অঙ্ক থাকা মানে হচ্ছে, ই সেল রিলেটেড অঙ্ক থাকা মানে হচ্ছে তোর আগে অ্যানোড ক্যাথোড নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, দুইটাই জারণ বিভবে আছে না, একটার মান তো মাইনাস আছে। তাহলে জারণ বিভব কার বেশি? কপারের বেশি না? তাহলে কপারটা আমাদের কি হিসেবে বিবেচিত হবে? অ্যানোড। আর এটা আমাদের কি হিসেবে বিবেচিত হবে? ক্যাথোড। ঠিক আছে। তাহলে কোন ধাতুর পাত্রে রাখা যাবে এটা আগে বিবেচনা করার আগে আগে আমি একটু ই সেলের মানটা বের করে আসি। ই সেলের মান পজিটিভ হলে অ্যানোডের পাত্রে রাখা যাবে না, বুঝছস? আর ই সেলের মান যদি নেগেটিভ হয়, তাহলে অ্যানোডের পাত্রে রাখা যাবে, ক্যাথোডের পাত্রে রাখা যাবে, ওটা সমস্যা না। তার মানে আমাদের ই সেল বের করতে হবে এই ক্ষেত্রে। তাহলে আমাদের ই নট সেল বের করি। ই নট সেল সমান সমান হচ্ছে অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন। অ্যানোডের অক্সিডেশন কত আছে? অ্যানোডে আমাদের অক্সিডেশনই আছে 0.34, প্লাস ক্যাথোডে আমাদের রিডাকশন লাগে, অথচ ক্যাথোডে আমাদের দেওয়া আছে অক্সিডেশন। তাহলে আমরা উল্টায় দিয়ে দিব 0.76। ও আচ্ছা, এখানে তো উল্টায় দিলে আর মাইনাস দেওয়ার দরকার নাই, প্লাসই হয়ে যাচ্ছে। তাহলে 0.76 এই পর্যন্ত বুঝছিস? ভ্যালু কত আসে? 1.10। এই পর্যন্ত বুঝছিস? হ্যাঁ। সবাই বুঝছিস এই পর্যন্ত? আচ্ছা দুইটা এবার বল। আলাদা আলাদা পাত্র কি অ্যানোড ক্যাথোড ধরবো? হ্যাঁ, তাহলে এখন আমি ব্যাখ্যাটা লিখতে হবে এইভাবে। এইখানে এই যে ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ, আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, ফলো কর। যেহেতু কোষটি স্বতঃস্ফূর্ত, তাহলে তুই কোন পাত্রে রাখতে পারবি? নিজেই বল। ক্যাথোডের পাত্রে রাখা যাবে। তাহলে বলবি জিঙ্কের পাত্রে রাখা সম্ভব। শেষ। ও এটাই ব্যাখ্যা করে দিব। আচ্ছা। যেহেতু কোষটি স্বতঃস্ফূর্ত, সেহেতু অ্যানোডের পাত্রে কি রাখা যাবে না? এটা আমরা ব্যাখ্যা করলাম, দ্রবণ রাখা যাবে না। কারণ এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোষ স্বতঃস্ফূর্ত হলে অ্যানোডের পাত্রে দ্রবণ রাখা যাবে না। কিন্তু কোন পাত্রে দ্রবণ রাখা যাবে? কিন্তু ক্যাথোডের পাত্রে ক্যাথোড। দ্রবণ রাখা
যাবে। উদ্দীপকের বিভব অনুযায়ী, এটা আমরা সিদ্ধান্ত দিলাম। এবার আসি উদ্দীপক অনুযায়ী আসবো। উদ্দীপকের বিভবের মান অনুযায়ী, উদ্দীপকের বিভবের মান অনুযায়ী, উদ্দীপকের বিভবের মান অনুযায়ী কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? জিঙ্ক পাত্র অ্যানোড, এবং, না, উল্টা হইলো না। হ্যাঁ, জিঙ্ক তো ক্যাথোড। হুম, কপারের পাত্র অ্যানোড। ঠিকঠাক আছে। উদ্দীপকের বিভবের মান অনুযায়ী জিঙ্কের পাত্র কি? ক্যাথোড। অ্যানোড লেখা আছে। জিঙ্কের পাত্র ক্যাথোড, এবং কপারের পাত্র অ্যানোড। তাই কোন পাত্রে দ্রবণ রাখা যাবে? ক্যাথোডে রাখা যাবে। লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণকে উম কোন পাত্রে রাখতে হবে? জিঙ্কের পাত্রে, তাই না? হ্যাঁ। জিঙ্কের পাত্রে রাখতে হবে। বুঝতে পারছিস? হ্যাঁ। ওকে, তাহলে এরপরের অঙ্কটা দেই। হ্যাঁ, এটা এখনই মুখে মুখে তাড়াতাড়ি বলবি। একটি পাত্রে Sn2+ আয়ন ও কপার 2+ আয়ন যোগ করা হলো। আয়ন দুটি একসাথে থাকবে কি? আয়ন দুটি একসাথে থাকবে কি? সেই ক্ষেত্রে Sn4+ থেকে এই বিভবের মান দেওয়া আছে -0.14 ভোল্ট, এবং কপার 2+ থেকে কপারের মানটা দেওয়া আছে 0.34 ভোল্ট। হ্যাঁ, দ্রুত, 1 মিনিট সময় দিলাম। এই ইফরাত, কি করলি তুই বল? তা বিক্রিয়া তো স্বতঃস্ফূর্ত হয় মানে ব্যাটারি। হ্যাঁ, তাহলে Sn4+ থেকে এটার ভ্যালু আছে কত? 0.14 ভোল্ট। কপার 2+ থেকে হবে কপার, এটার ভ্যালু দেওয়া আছে 0.34 ভোল্ট। প্রথম কাজ অ্যানোড ক্যাথোড নির্ণয় করা, দুইটাই বিজারণ বিভব। তাহলে এটা আমাদের ক্যাথোড, বেশিটা বিজারণ বিভবের বেলায় ক্যাথোড, আর এটা হবে আমাদের অ্যানোড। তাহলে আমাদের সূত্র কি বলে? সূত্র বলে হচ্ছে ই সেল সমান সমান অ্যানোডে অক্সিডেশন প্লাস ক্যাথোডে রিডাকশন। অ্যানোডে অক্সিডেশন, যেহেতু অক্সিডেশনটা উল্টায় দিলে 0.14, আর ক্যাথোডে রিডাকশনই আছে আমাদের 0.34। এবার এখান থেকে ভ্যালু থেকে কি বুঝতে হবে কত আসে? 30, 40, 48। এবার জিরো এখান পয়েন্ট থেকে ফোর বুঝতে পারতেছিস কি যে ভ্যালুটা কি পজিটিভ না? পজিটিভ ভ্যালু মানে কি বিক্রিয়াটা সম্ভব। আর বিক্রিয়া সম্ভব হয় কখন? যখন আয়ন দুটো একসাথে থাকবে। সুতরাং কোষটি কি স্বতঃস্ফূর্ত, এবং কি বলছে? এবং আয়ন দুটি একসাথে থাকবে কি? হ্যাঁ, এবং আয়ন দুটি একসাথে থাকবে, এবং আয়ন দুটি একসাথে থাকবে। ক্লিয়ার? তোদের কিন্তু বোর্ড কোশ্চেন হোমওয়ার্ক থাকবে। নার্নস ইকুয়েশন ব্যতীত বোর্ড কোশ্চেন হোমওয়ার্ক।
আমরা আমাদের এই টপিক্সের লাস্ট ম্যাথ করব, যে আমাদের ভ্যালু দেওয়া আছে প্লাটিনাম, ক্লোরিন গ্যাস, ক্লোরিন মাইনাস, এবং ম্যাথ গুলা আগেরটা কাল। স্বতঃস্ফূর্ত ওই কারণে একসাথে থাকবে। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত মানে তো মানে কি, বিক্রিয়া কাজ করতেছে, ওইখানে বিক্রিয়া হচ্ছে। আচ্ছা, তোরা ও ই সেলের মান আচ্ছা। পজিটিভ আসলে কি বুঝিস ওইখানে? হ্যাঁ, বিক্রিয়াটা বিক্রিয়া রানিং। হচ্ছে। বিক্রিয়া রানিং মানে কি, আয়ন গুলা ওইখানে জারণ বিজারণ ঘটতেছে। আর আয়নের জারণ বিজারণ হুম, কি একসাথে ঘটে না? হ্যাঁ হ্যাঁ। এর জন্য একসাথে থাকবে। আর ধর দুইটারে রাইখে দিলি, কোনো বিক্রিয়াই ঘটতেছে না, তাহলে কি আয়ন দুইটা একসাথে থাকার কোনো মানে হয়? একসাথে তারা কি, তারা নিজেদের মধ্যে কোনো ইলেকট্রন আদান প্রদান করতেছে না, তার মানে তারা একসাথে নাই। যেমন তেল আর জলকে একসাথে রেখে দিলে কি একসাথে থাকে? থাকে না। থাকে? আচ্ছা, দেখতে বুঝছি। মনে হয় একসাথে না, আছে, বাট ওটা তো একসাথে উপরে আছে। ভাসে থাকবে। এই কনসেপ্টটা ঠিক কিছুটা এরকমই, যে একসাথে আয়ন রাখলেই যে একসাথে থাকবে ব্যাপারটা এরকম না। একসাথে থাকার মানে হচ্ছে তাদের ভেতরে জারণ বিজারণ ঘটতে হবে। আচ্ছা, এইখানে এই বিক্রিয়াটা দেখ। আচ্ছা প্লাটিনাম, ক্লোরিন গ্যাস, ক্লোরিন মাইনাস, দুইটা ডাবল কম্পার্টমেন্ট সেল দিলাম। Fe2+ অ্যাকুয়াস থেকে Fe3+ অ্যাকুয়াস, প্লাটিনাম। বলা হইলো, যদি, আমাদের মনে হয় টাইম হবে না, বাট আমি ইয়াটা দিচ্ছি, অঙ্কটা তারা করতে থাক। যদি Fe3+ থেকে Fe2+ = 0.77 ভোল্ট, ক্লোরিন 2 থেকে ক্লোরিন-1.358 ভোল্ট হয়, তবে কোষটি স্বতঃস্ফূর্ত হবে কি? তবে কোষটি স্বতঃস্ফূর্ত হবে কি, এটা একটা কোশ্চেন। স্বতঃস্ফূর্ত না হলে কিভাবে করা যায়? স্বতঃস্ফূর্ত না হলে কিভাবে করা যায়, এটা তারা করতে থাক। আমাদের টাইম মেবি 1 মিনিট শেষ, আমি এরপরে আবার আসতেছি, 10 মিনিট পরে আমাদের লিংক জেনারেট হবে আবার। এই অঙ্কটা করতে থাক। যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে তোরা কিভাবে পেপারটা স্বতঃস্ফূর্ত করবি এটা সহ কমেন্ট কর। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা।